পিএনসি পার করে এই ডেলিভারির পরে 42 দিন পর্যন্ত কমপ্লিট করেছেন, তা হচ্ছে 100। এবং মিসকারেজ হয়েছে এমন মায়ের সংখ্যা আরো 10, তখন আমার ডিনোমিনেটর চলে আসবে 110, কিন্তু যেটা হওয়ার কথা ছিল 100। কারণ যার এমসিটা ভিজিটের সময়ই হয়নি, সে তাকেই মিসকারেজ হয়ে গেছে, তার আমি বলতে পারি না যে তার কারণে আমার সার্ভিস কমে গিয়েছে। ঠিক যাতে এই সময়টা যারা পার করেছে শুধু তারা এই অংশে আসতে পারবে। আমি বিষয় বুঝতে পারছি স্যার, ধন্যবাদ, ভালোভাবেই বলছেন। কিন্তু আসলটা হচ্ছে টার্মিনেট করলে ওই মা কি আমার সিস্টেমে রেজিস্টার থাকবে কি না, কারণ ওই যে আমার গর্ভবতী হয় তাকে আমি কি আবার নতুন করে রেজিস্ট্রেশন করবো? না, তাকে নতুন করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। আমি বুঝতে পারছি বিষয়টা হচ্ছে আমরা গর্ভবতী মা যেমনি ভাবে এলএমপি ডেট থাকে যেমন, সেই হিসাবে তারা ইডিডি থাকবে এবং 42 দিন অ্যাকুরেট না হলো মানে প্রসব হওয়ার পরে 42 দিন মোটামুটি আমরা এলএমপি ডেট থেকে একটা ক্যালকুলেট করতে পারি, সর্বোচ্চ একটা দিয়ে দিতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে এখানে ম্যানুয়ালি আমরা যে ম্যানুয়ালি কমপ্লিট বাটন ক্লিক করতে হবে আফটার ডেলিভারি 20 days বার হওয়ার পর। আমার হচ্ছে এই সিস্টেমে আমরা অটোমেটিক্যালি কমপ্লিটেড করে দিতে পারি কিনা, আর হচ্ছে 49 বয়ে গেলে কোনো গর্ভবতী মায়ের তো আমরা কমপ্লিট বা কুইট অথবা এখন যে টার্মিনেটেড সেটা অটোমেটিকলি করতে পারি কিনা। হ্যাঁ, অবশ্যই আমরা এই ধরনের অপশন আমি বুঝতে পেরেছি। এই ধরনের অপশনগুলো কেউ করে দিতে পারি। ম্যাটার্নাল হেলথের ক্ষেত্রে আমরা চালু না করার পেছনে একটি কারণ হচ্ছে আমাদের দেশে আমরা এলএমপি ক্যালকুলেটর ক্ষেত্রে এক সমস্যায় থাকি অনেক ক্ষেত্রেই, যে কবে এটা আমাদের দেশের অনেকে বলতে পারেন না। সে অটোমেটিক টার্মিনেট বা অটোমেটিক কমপ্লিটের বিষয়টিকে আমরা এখানে রাখিনি। চাইল্ড হেলথ প্রোগ্রামে অটোমেটিক টার্মিনেটের বিষয়টি করেছি ভার্সনে এসে, এবং এর আমরা যে এডিজি স্যারের সাথে আমাদের যে কনভারসেশন হয়েছে তারা সার্চ করব এমন কোন অপশন পাওয়া যায় কিনা যে তাকে একটি ইন্ডিকেট দিবে যে আপনার হয়তো ইডিডি এই দিনে হতে পারে। এই ধরনের কোনো একটি মেসেজিং সিস্টেম চালু করার ব্যাপারে তিনি আমাদের দিক নির্দেশনা দিয়েছেন। কারণ দেখা গেল যে তার 42 দিন পার হয়নি এখন পর্যন্ত, কিন্তু তাকে অটোমেটিক্যালি কমপ্লিট প্রোগ্রাম দেওয়া হয়েছে। ক্ষেত্রে বিষয়টি হয়ে যাবে যে পরবর্তীতে তাকে খুঁজে পাওয়ার ক্ষেত্রেও আমাদের কি সমস্যা হয়ে যাবে। এই বিষয়গুলিকে চিন্তা করেই ম্যাটার্নাল ক্ষেত্রে এখনো এটি চালু করা হয়নি, এবং ম্যাটার্নাল হেলথের ক্ষেত্রে একটি অটোমেটিক মেসেজ সেবা দিবে। আই মিন সিএইচসিপির কাছে অটোমেটিক একটা মেসেজিং সিস্টেম চালু করার ব্যাপারে আমরা এখন কাজ করছি। আচ্ছা, আর দুইটা কোশ্চেন আমি দুইটা একসাথে করে দিই, আমার মনে হয় তাইলে আর আমার কথা বলার প্রয়োজন হয় না, আপনি একসাথে বলে দিতে পারবেন। একটা নতুন একটা সার্চিং অপশন যোগ করা, যেটা হচ্ছে সিস্টেম জেনারেটেড আইডি দিয়ে। এটা আমার কাছে খুব ভালো, খুবই সুন্দর। কিন্তু কথাটা হচ্ছে যে আপনি বলেছিলেন যে এই সিস্টেম জেনারেটেড আইডিটা যদি সিএসসিপি অথবা আমাদের যারা সার্ভিস প্রোভাইডার তারা যদি তাদের রেজিস্টারে লিখে রাখে, তাই ওই ব্যক্তি বা ওই দ্বিতীয়বার আসলে তাকে দিয়ে সার্চ করা যাবে। কিন্তু কথাটা হচ্ছে যে সেক্ষেত্রেও তাদের হয়রানিটা আসলে থেকেই গেল। সেটা হচ্ছে যেহেতু ওই আসলেন তার আইডি সে নিজে জানেন না, প্রথমে সেটা বলার পরে ওই সার্ভিস প্রোভাইডারকে তার রেজিস্টার খুঁজে দিতে হবে যিনি আসলে কে বা তার নাম্বারটা কত। আমার হচ্ছে আপনার সাথে আমার এই বিষয়ে এর আগেও বেশ কয়েকবার কথা হয়েছিল। আপনি মাননীয় এডিজি স্যারের সাথেও কথা বলেছেন, এমনকি সংস্থার সাথেও কথা বলার চেষ্টা করেছেন যে কার্ড ওই গর্ভ মাকে বা শিশুকে দেওয়া যায় কিনা যেটাতে তার সকল তথ্য থাকবে। কার্ডটা নিয়ে আসলেই ওই আইডি সিস্টেম জেনারেটেড আইডি হোক অথবা কিছু হোক সে তাকে সরাসরি সার্চ করা যায়। এইটা একটু ভেবে দেখবেন। আরেকটা হচ্ছে আমরা ইভেন্ট ক্যাপচারে ইনডোর রোগীকে অ্যাড করি, সেটি থেকে আল্লাহর রহমতে আপনারা চেষ্টা করে একটা ডিজিজ প্রোফাইল বের করার জন্য বা রিপোর্ট, নানান রকমের রিপোর্ট বের করেন, সিস্টেম বের করেন। ঠিক তেমনি ভাবে এই এখানে যেহেতু আমাদের আন্ডার 5 শিশুরা আছে, তার আইএমসি রিপোর্টটা অন্তত পক্ষে এবং গর্ভবতী মায়ের রিপোর্টটা অন্তত পক্ষে এখান থেকে সিস্টেম জেনারেট
সিস্টেমকে বের করা যায় এরকম পদ্ধতি সহসা অ্যাড করতে পারবেন কিনা এই কোশ্চেন। ধন্যবাদ আপনাকে এবং প্যানেলের সকলকে আমার সবগুলি কোশ্চেন নেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। এর একটি প্রপোজাল আমাদের কাছে অনেক ক্ষেত্রে এসেছে যে আমরা একটি কার্ডের ব্যবস্থা করতে পারি কিনা। আসলে আমাদের দেশের ইউজুয়াল প্র্যাকটিসের কারণে এটা সম্ভব হচ্ছে না, কারণ দাতা সংস্থার কাছে যখন বলতে যাওয়া হচ্ছে তখন তারা বলছে যে দেশ আসলে একটি ইউনিক আইডির দিকে যেতে চাচ্ছে, সেক্ষেত্রে ন্যাশনাল আইডিকেই কেন আমরা স্ট্রেনথেন করছি না। এছাড়াও এই ইউনিক আইডি যেহেতু সে ন্যাশনাল আইডি কার্ড নিয়ে আসছে না, সেহেতু সেই ইউনিক আইডি কার্ড নিয়ে আসবে কেন, এ ধরনের প্রশ্ন রয়ে গেছে অনেক। তো সকল প্রশ্নের আসলে এখন পর্যন্ত খুব বড় সমাধান হয়নি। এখন পর্যন্ত সাজেস্ট করা হচ্ছে যে দাতা সংস্থাদের যাদের সাথে আমরা কথা বলতে চাচ্ছি তারাই বলছে যে হচ্ছে যে এটা এমন আইডি অথবা বার্থ আইডি এই ধরনের কোন নাম্বারকেই এনকারেজ করা যায় কিনা, এই ধরনের একটি প্রপোজালই তাদের কাছ থেকে এসেছে। তারপর আমাদের এখনো চেষ্টা চলছে, আইসিডিডিআরবি এবং অন্যান্য অর্গানাইজেশন, ইউনিসেফের কিছু অর্গানাইজেশন একসাথে কাজ করছে যে আমরা এই জাতীয় কোনো একটা কিছু করতে পারি কিনা। তো আরেকটি প্রশ্ন যেটি আপনার ছিল যে আমরা যে আইডি দিয়ে সার্চ করা যাবে, এক্ষেত্রে হচ্ছে আপনি ধন্যবাদ জানিয়েছেন, ঠিক আছে। আপনার আরেকটি প্রশ্ন ছিল, আমি না করি তাহলে হচ্ছে যে সেটা তো বলছি। আপনার আরেকটি প্রশ্ন ছিল যে আমরা কোনো প্রশ্নটি একটু করতে পারেন, আমি শেষ প্রশ্নটি মনে হয় ভুলিয়েছি। শেষ কোশ্চেনটা ছিল ইনকাম সব থেকে যেভাবে আমরা অন ডিজিটাল প্রোফাইল করতে পারি, অর্থাৎ বিভিন্ন রকমের রিপোর্ট বের করতে পারি, সেটা রিপোর্ট আমরা এই যে আমাদের ইন্ডিভিজুয়াল রেকর্ডে যাদেরকে আমরা রেকর্ড করলাম, গর্ভবতী মা হোক অথবা শিশু হোক, তার রিপোর্ট বের করতে পারবো, এরকম কোনো অপশন আছে কিনা বা ভবিষ্যতে দ্রুত সহসা অ্যাড করবেন কিনা। থ্যাংক ইউ স্যার। আবার ধন্যবাদ। এই ধরনের একটি রিপোর্ট অলরেডি আমাদের একটুখানি অ্যাড আছে, যেটা হচ্ছে কয়জন মা রেজিস্ট্রেশন হয়েছে, কয়জন চাইল্ড রেজিস্ট্রেশন হয়েছে, অপশন 3 ভ্যারিয়েবল আমরা অলরেডি ওখান থেকে কালেক্ট করি অটোমেটিক্যালি, এবং বাদ বাকি ভ্যারিয়েবল গুলো আমরা এক এক করে কালেক্ট করে দেব, এবং বিশেষত প্রথমেই আসলে আইএমসিআর বিষয়গুলোই প্রথমে চলে আসবে, এবং তারপরে ডেলিভারি এবং এএনসি পিএনসি, ডেলিভারি এএনসি পিএনসি এবং আইএমসিআর বিষয়গুলো, এগুলোকেই আমরা প্রথম দিকে গুরুত্ব দেব। আপনার বিষয়টি আসলে আমাদেরও ওই একই কনসার্ন যে আমরা ইন্ডিভিজুয়াল রেকর্ডে এন্ট্রি করলে সেখান থেকে আমাদের অ্যাগ্রিগেটেড রিপোর্ট অবশ্যই জেনারেট করতে হবে। তবে ওগুলো জেনারেট করা ছাড়াও এখন অনেক সুন্দরভাবে এগুলোকে দেখা যায়। কিভাবে দেখা যায় সেটি আমার পরবর্তী লেকচারেই আসলে থাকবে। আর কোনো প্রশ্ন রয়েছে না? নাইম সাহেব, এখন সুযোগ দিব মিস্টার আশুতোষ কুমার, উনি হেলথ কমপ্লেক্সে মনিরামপুর থেকে বলছেন। আমি এখন আনমিউট করছি, প্লিজ আপনি আপনার প্রশ্নটি করুন। আপনার কথা শুনতে পাচ্ছি আমরা, আপনি আপনার প্রশ্নটি রাখুন। আমার কথা পাচ্ছেন? জি, আমরা শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। আচ্ছা, এই ডাকলে অনেক সময় দেখা যায় আপনি যেভাবে বলে যাচ্ছেন এইভাবে আমরা সেক্ষেত্রে কি? ধন্যবাদ। আপনারা ডেটা এন্ট্রি করার ক্ষেত্রে যখন এগোতে পারবেন না, তার মানে কয়েকটি ঘটনা ঘটতে পারে। একটি ঘটতে পারে যে আপনার ওখানকার কানেকশন স্লো আছে, একটি ঘটতে পারে আপনি হয়তো ভুলভাবে ক্লিক করে যাচ্ছেন, আরেকটি ঘটতে পারে যে আপনি যে ব্রাউজারটি ব্যবহার করছেন ব্রাউজারটি আসলে DSIS2 রিকমেন্ডেড ব্রাউজার নয়, অথবা এই রিকমেন্ডেড ব্রাউজারগুলোতে আপনার ক্যাশে আগে কোনো কিছু সেভ হয়ে আছে, যেগুলোর কারণে আপনার ডেটাগুলো ভাবে আসছে না। আমি প্রতিটি অংশেরই সমাধান দিচ্ছি। যদি আপনার ইন্টারনেট কানেকশন খুবই স্লো হয়ে থাকে, তাহলে ব্রাউজার ক্যাশ এবং ডিলিট করে দিবেন। আপনার ব্রাউজার কিছুটা ফাস্ট সম্ভাবনা আছে।
আমি বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে সিএসসিপির সাথে বসেও ডেটা এন্ট্রি করতে গিয়ে দেখেছি কম্পিউটারগুলোতে আমাদের নিজেদেরই ভুল জানার কারণে আমরা অনেকগুলি অ্যাডঅনস বা লোড করে থাকি, যেগুলোর কারণে ইন্টারনেট কানেকশন অনেক স্লো হয়ে যায়। তার স্লো থাকে, সেক্ষেত্রে আসলে আমাদের খুব ইনিশিয়েটিভ নেওয়ার আছে সেটা নেই। আমরা গ্রামীণ ফোনের সাথে বরাবরই এই বিষয়ে বার্গেনিং করে থাকি যে ইন্টারনেট কানেকশন 3G যাতে সব জায়গাতে করে দেওয়া হয়, এবং আমাদেরকে এই অ্যাসুরেন্স দিয়েছে যে তারা আগামী বছরের ভিতরে, এখন তো এই বছর হয়ে গেছে, তো 2016 সালের মধ্যে তারা প্রতিটি উপজেলা পর্যায়ে হচ্ছে কানেকশন নিয়ে যাবে। আশা করি এই সমস্যাটা আর কিছুটা সলভ। এছাড়া আরেকটি অপশন সমস্যা পড়ে যান আপনারা, যেটি হচ্ছে যে আপনারা হয়তো বা কোনো সময় ক্লিক করার ক্ষেত্রে একসাথে পরপর ক্লিক করে যাচ্ছেন। আপনি খেয়াল করেছেন আমি যখন কথা বলছিলাম তখন একটি ক্লিক করে সেটি সম্পূর্ণরূপে লোড হওয়া পর্যন্ত অপেক্ষা তারপরে আরেকটি অপশনে যাচ্ছিলাম। কাজগুলি আপনারা করবেন। এবার হচ্ছে আপনার ব্রাউজারের ক্যাশ ক্লিক করার জন্য আমি প্রথমেই দেখিয়েছি, আমি জানি না আপনি ঠিক প্রথম থেকে জানেন কিনা, প্রথমে দেখিয়েছি যে ব্রাউজারের ক্যাশ ক্লিন করাটা অ্যাপস থেকে ব্রাউজার ক্যাশ ক্লিয়ার থেকে আপনার ব্রাউজারের ক্যাশ ক্লিন করে নিতে পারেন। এভাবে আপনার কিছু ফাস্টার হবে। সমস্যা হতে পারে আপনারা যদি ইন্টারনেট এক্সপ্লোরার বা অন্য কোনো ব্রাউজার দিয়ে এটিকে ট্রাই করেন, হয়তোবা অনেক স্লো এবং অনেক অপশন সঠিকভাবে দেখা নাও যেতে পারে। রিকমেন্ডেড ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম। আপনারা প্রত্যেকেই গুগল ক্রোমের লেটেস্ট ভার্সন দিয়ে ব্যবহার করবেন এবং মাঝে মাঝে এর সংখ্যা ফ্রেশ করে নেবেন, এটাকে এই সমস্যা থেকে উত্তরণ পেতে পারেন। ধন্যবাদ নাইম আল মিফতা। আমি আর তিনের কাছ থেকে প্রশ্ন নিব। আমি নেক্সট সুযোগ দিচ্ছি মীর সাইফুল ইসলাম, আপনার প্রশ্নটি করার জন্য অনুরোধ করছি। মীর সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম। জি, আমার প্রশ্ন হলো ওই যে আমার এখানে আমার সিএসসিপির কয়েকজনই আমার সঙ্গে অ্যাড করতেছে, ওরা বলতে ওরা ঢুকতে পারতেছে না, ওরা ওই যে সার্ভারে ঢুকতে পারতেছে না। আমি প্রথমে ঢুকতে পারতেছিলাম না, এই গুগল দিয়ে ঢুকতে পারছিলাম না, পরে মজিলা দিয়ে আমি ঢুকছি, কিন্তু সেখানে ক্যাশ ক্লিয়ারটা আসে না। আমি সময় দেন, আমি একটা কোশ্চেন করবো যে এখানে একটা প্রজেক্ট চলতেছে শেয়ার হেলথ রেকর্ড, এটা সবাই মনে হয় জানেন। এখন বিষয়টা হলো শেয়ার হেলথ রেকর্ডে একটা আইডি নাম্বার দেওয়া হয়, ক্লিনিক সেখানে এটার মধ্যে আছে অন্তর্ভুক্ত, সেখানে নাম্বার দেওয়া হয় একটা ইভেন্ট কালারে ইনডোর থেকে আইডি নাম্বার হয়, মানে আমাদের এখান থেকে আবার একটা আইডি নাম্বার হয়। এখন আমরা পেশেন্টকে এতগুলো আইডি নাম্বার দেওয়ার পরে এই যে ফারুক ভাই যেটা বললো, আসলে আমরা কালীগঞ্জ জেলার বেশি সমস্যা আছে। আমি কালীগঞ্জ কমপ্লেক্স গাজীপুর থেকে, এটা একটু আসলে একটা মনে হয় আমরা খুব সমস্যা পড়ে গেছি। আসলে রোগীদেরকে তারপরে ওনারা তো আনতেও পারে না, এতগুলো প্রিন্টার রেকর্ড কিভাবে করবে, দেখা দেখা দেওয়া লাগে, আমরাও জমা করে যাই। আর একটা কোশ্চেন যে এগুলো হলো কমিউনিটির বাইরের যে ডেলিভারি ডাটাটা, সেটাও কালেকশন করে এই যে কমিউনিটিকে এন্ট্রি করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু বাড়ি বাড়ি যায় না, এখন তো সহকারীরা তো ওইভাবে পুরো ডিটেলস ডাটাটা তো মনে হয় কালেকশন, ওরা তো নামটা আনে এতে। যদিও আমরা শুনতে পাচ্ছিলাম যে স্বাস্থ্য সহকারী দুজনে পাসওয়ার্ড দেওয়া হবে এবং তারা বাড়ি বাড়ি করবে, এখন সমাধানটা জানতে চাচ্ছিলাম। নতুন যে ভ্যাকসিন আইপিভি এবং পিসিবি এবং এমআর ওখানে ইনস্টল করা দেখলাম না। থ্যাংক ইউ সবাই আমাকে সময় দেওয়ার জন্য, এবং সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন। কালিজা হওয়ার কারণে আপনার উপরে হয়তো অনেক বেশি লোড যাচ্ছে, তো আমি আপনাকে আপনার প্রশ্নের উত্তরগুলো প্রথম থেকে দিচ্ছি। এক নাম্বার হচ্ছে যে আপনারা ইভেন্ট ক্যাপচার ডেটাগুলো এন্ট্রি করেন, সেক্ষেত্রে আপনার রোগীকে কোনো আইডি নাম্বার দেওয়ার প্রয়োজন নেই। ইভেন্ট ক্যাপচার হচ্ছে প্রতিবার একজন রোগী আসলেই, প্রতিবার ভর্তি হলে সে নতুন করে এন্ট্রি পায়, নতুন করে একটি করে। তো ইভেন্ট ক্যাপচার হচ্ছে এটি হচ্ছে প্রতিটা ভিজিটের ইনফরমেশন, এই মাত্র হসপিটাল সিস্টেমের জন্য। আপনার ওখানে যেটা শেয়ার্ড হেলথ রেকর্ডের পাইলটিং চলছে, এই পাইলটিং এর ক্ষেত্রে হ্যাঁ আপনাকে প্রতিটা রোগীকে এখন হয়তো বা দুটি করে নাম্বার দিতে হবে। একটি হচ্ছে কমিউনিটি ক্লিনিক থেকে যেটা
আরেকটি হচ্ছে যে হেলথ রেকর্ডে এই পাইলটিং এর জন্য যখন যে অঞ্চলে পাইলটিং চলে আমাদের প্রথমে যখন ডিজাস্টার ইমপ্লিমেন্টেশনের প্রথম যখন যে সব পাইলটিং চলেছে সেই সব এলাকাতেও এই সিস্টেম এই ধরনের একটা প্রসেস সিস্টেমের জন্য চলে। তো সেক্ষেত্রে আপনারা একদিক দিয়ে ভাগ্যবান, আরেক দিক থেকে আপনাদের কিছুটা অবশ্যই কষ্ট বেশি করতে হবে যেহেতু যেসব জায়গাতে পাইলটিং চলে। আর এন্ট্রি করতে পারছেন না তাদের ক্ষেত্রে আমি প্রথম একটি জিনিস দেখিয়েছিলাম যে আপনারা উপর 324723876/national cc লেখা আছে এর অংশগুলিকে কেটে দিয়ে গুগল ক্রোমেই এর পরের অংশগুলিকে কেটে দিয়ে একবার ইন্টার চাপ দেবেন, তাহলে আপনি আরেকবার চেষ্টা করেন তাহলে এটিতে লগ ইন করতে পারবেন। এর পরের প্রশ্নটি ছিল যে ক্লিনিকের বাইরে যেসব মা যারা বাইরে যায় তাদের ক্ষেত্রে সকল ইনফরমেশন এত ডিটেল ইনফরমেশন তো কালেক্ট করেন না, আর এত ডিটেল ইনফরমেশন কমিউনিটি ক্লিনিকেও সবাইকে সব ক্ষেত্রে কালেক্ট করতে পারি না। তো সেক্ষেত্রে শুধুমাত্র যদি এএনসি নিয়েছে কিনা থাকলে কবে নিয়েছে এটুকু ইনফরমেশন যদি তারা নিয়ে আসে, এটুকু ইনফরমেশন তারা রাখে, তো এটুকু ইনফরমেশন যদি তারা নিয়ে আসে তাহলে এটুকু ইনফরমেশন দিয়েও আমরা অনেক ধরনের অ্যানালাইসিস করতে পারি। আমাদের যেটা ন্যাশনাল ইন্ডিকেটরকে আমাদের কয়জন ডাক্তার এনসি পেলো কয়জন পেলো না অত খুঁটিনাটি প্রয়োজন নেই, শুধু এইটুকু যে পেলো কি পেলো না, সার্ভিস পেলে সেটা কি ধরনের সার্ভিস পেলো, এইটুকু হলেই আমাদের অনেক উপকার, আমরা অনেক ধরনের অ্যানালাইসিস করতে পারবো। পিসিভি এবং আইপিভি এমআর এই ইনফরমেশন গুলো আমরা এখনো পর্যন্ত দেইনি কেন? হ্যাঁ, আমি প্রথমেই আপনাদেরকে বলছি যে আমরা জাস্ট এটাকে কনভার্ট করলাম, এখনো আমরা এখানে কোনো প্রোগ্রামে চেঞ্জ আনিনি, কারণ একবারে যদি আপনাদের হাতে অনেক বেশি চেঞ্জ আমরা এখনো দেইনি, তবে আমরা খুব দ্রুতই এই বাকি টিকাগুলোর ইনফরমেশনও এর ভেতরে এন্ট্রি করে দিব। আমার মনে হয় আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে পারি। আমি কলিগ মোহাম্মদুল্লাহকে অনুরোধ করব পরবর্তী প্রশ্ন। এখন অনুরোধ করবো থেকে আমি আপনাকে অনুরোধ করবো আপনার প্রশ্নটি করার জন্য। আপনি আপনার প্রশ্নটি করুন। আমাকে ফ্লোর দেওয়ার জন্য স্যার আপনাদের ধন্যবাদ, আর আমি এমআইএসকে স্বাগত জানাচ্ছি স্যার। এত সুন্দর একটা সেমিনার করার জন্য এই সৌভাগ্যটা তো হতো না স্যার। স্যার আমার কথা কি শুনতে পাচ্ছেন স্যার? জি, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, আমাকে অত্যন্ত ভালো লেগেছে স্যার, এবং আমি অনেক ব্যস্ততার মাঝে আমি এতে ফারুক ভাইয়ের একটু হেল্প নিয়ে আমি আপনাদের সাথে অ্যাড করেছি এবং পুরাটাই আমি পুরাপুরি আছি স্যার। তো আমার কাছে খুবই সুন্দর লেগেছে। আর আরেকটা ভালো কথা সেটা স্যার, আমার উপজেলা লেভেলগুলোতে স্পিড কিন্তু অত্যন্ত কম, বিধায় ওনারা অনেকে চেষ্টা করেও কিন্তু এখানে করতে পারে এবং আমাকে বলছে যে কীভাবে অ্যাটেন্ড করা যায়। তো বলছে ঠিক আছে, আমি অ্যাটেন্ড করেছি, আমি যতটুকু আপনাদেরকে হেল্প করবো এই মুহূর্তে এই বিরুদ্ধে আমি ওদেরকে অ্যাটেন্ড করা নিতে পার তারা আমি অত বুঝতে পারবো না, এটা পুরো ইয়াটাই আমি আপনাদেরকে আমি ফলপ্রসূতে নিয়ে আসতে পারবো স্যার। একটা প্রশ্ন আমি করতে চাই যে একজন প্রেগনেন্ট ওমেন স্যার এখানে আসলো এএনসি 1 2 3 4, এবার আমি সেটা আমি ছয়বার আসলো ধরেন স্যার, সেক্ষেত্রে আমি কোনটাকে রাখবো স্যার? এএনসি 1 এ না 2 এ না 3 না? প্রথমবার আসলে তো 1 এ, তারপর দ্বিতীয়বার আসলে 2 এ হবে, কিন্তু যদি 6 তাহলে সেই 6 বার আমি কোন ক্ষেত্রে আমি বা 5 বারের বার আমি কোন ক্ষেত্রে এবার আমাদের পরবর্তী আরো যখন আমাদের মাঝে আসবে এই প্রত্যাশা করি এমআইএস এর মানে দীর্ঘায়ু কামনা করে শুভ এবং সাফল্য কামনা করে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি স্যার। ভালো থাকেন। আদাব স্যার। জি জি, ধন্যবাদ। আমরা আসলে এই ক্ষেত্রে 4 এবং 4+ যে অপশনটি রয়েছে ওই অপশনটিতে আমরা পরবর্তীতে 4টির পরে যতগুলি ভিজিট হয় সবগুলিকে আমরা ওই একই অপশনে পূরণ করব। ধন্যবাদ। কোনো প্রশ্ন নিতে পারবো? আপনাকে অনুরোধ করছি যে আমরা কি আর কোনো প্রশ্ন নিতে পারবো নাকি আমরা খুব পরের অংশে চলে যাব? আর 3 জন প্রশ্ন করতেছিলেন, দ্রুত ওনাদের প্রশ্নগুলি নিয়ে ওনাদের আনসারগুলি নিয়ে কোশ্চেন সংক্ষিপ্ত করবেন তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এখন আমি অনুরোধ করবো
সঞ্জয় দাস কমিউনিটি ক্লিনিক থেকে প্রশ্নটি রাখতে যাচ্ছেন। সঞ্জয় দাস, আপনি প্লিজ আপনি আপনার প্রশ্নটি রাখুন। জি, আপনার প্রশ্নটি। স্যার খুবই সমস্যা হচ্ছে নেটওয়ার্কিং কার্যক্রম। নেটওয়ার্কটা 3G স্পিড এখন আমরা পাই নাই। এখন আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি সরকারি সিম বাদে অন্য একটা বাংলালিংকের সিম দিয়ে। এখন আমরা স্পিডটা যাতে স্যার ভালোভাবে পাই, এবং স্যার আমরা কমিউনিটি ক্লিনিকে তো চাকরি করি, এটা আনঅফিসিয়াল আমাদের কি স্যার আগে না স্যার সুফল আগে না স্যার সামনে। স্যার ধন্যবাদ। ধন্যবাদ। এই প্রশ্নটি যদিও আমাদের এই সময়ের সাথে রিলেটেড না আজকের সেমিনারের সাথে, তারপর আমি বলছি যে আপনাদের আমরা অবশ্যই চাই যে আপনাদের জন্য ভালো কিছু হোক, বা সরকারের উচ্চ মহলে এই নিয়ে আলোচনাও চলছে। আমরা আশা করছি ভালো কোনো একটা কিছু হবে। আর ইন্টারনেট কানেকশনের ব্যাপারে আমরা বলতে চাই যে ইন্টারনেট কানেকশনের ব্যাপারে গ্রামীণ ফোনের সাথে আমাদের অনেক বেশি বার্গেনিং চলছে। আমরা আশা করছি গ্রামীণ ফোন এই বছরের ভিতরে সব উপজেলে অ্যাটলিস্ট 3G কানেকশন পৌঁছে দিবে। আর দুজনকে সুযোগ দিব। নেক্সট হচ্ছেন কামরুল হাসান। আপনি প্লিজ আপনার প্রশ্নটি মানে হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছেন? জি, আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি আপনার প্রশ্ন। স্যার আমি একটু কারেকশন করে নেই। আসলে সিএসসি না, আমি সিএসসি সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান বিদ। স্যার কথা শুনতে? জি, আপনি আপনার প্রশ্ন। স্যার আপনাকে ধন্যবাদ যে একটা অনুষ্ঠান করার জন্য। আমার ছোট প্রশ্ন, সেই প্রশ্নটা হলো স্যার আমরা যদি একটা পেশেন্টকে প্রথমে একটা রেজিস্ট্রেশন করি, করার জন্য কি সেভ এবং অ্যাড নিউ দিতে হবে? অতার পরে আমি যদি বারবার করতে থাকি তাহলে করতে পারবো কিনা? জি, আপনি যদি ধরা যাক আপনি একজন এফডিএ রেজিস্টার খাতা নিয়ে বসেছেন, যেখানে অনেকগুলি মায়ের নাম লেখা আছে, অনেকগুলি মায়ের নাম আপনি একত্রে এন্ট্রি করতে চাচ্ছেন, কিন্তু কারোরই ভিজিট একজনের নাম তারপরে ভিজিট ইনফরমেশন দিয়ে আবার ব্যাক করে নাম এন্ট্রি করতে চাচ্ছেন না, সেক্ষেত্রে এই অপশনটি ব্যবহার হবে। আপনি একজনকে সেভ করবেন, সেভ অ্যাড নিউ দিলে ফর্মটা আবার খালি অবস্থা পাবেন, আরেকজনের নাম এন্ট্রি করবেন। এভাবে খুব দ্রুত করার জন্য এই অপশনটি ব্যবহার করা হবে। ধন্যবাদ। স্যার একটা প্রশ্ন ছিল, এখানে একটা চেঞ্জ লোকেশন এই অপশনটা আছে কিনা এখানে? জি, লোকেশন অপশনটি, হ্যাঁ, আপনি যেহেতু সিভিল সার্জন অফিস থেকে, আপনাদের নিয়ে আমরা আলাদাভাবে একটি সেমিনার আয়োজন করব হয়তো, বা যেগুলো হচ্ছে কমিউনিটি ক্লিনিকের উপরে যে সার্ভিসগুলো আপনারা প্রোভাইড করবেন সেই ক্ষেত্রের জন্য। আমার মনে হয় যে আপনারা যে প্রথমটা করলেন এতে অনেকে উপকৃত হচ্ছে, ম্যাক্সিমাম কিন্তু আমরা কানেকশনে আসছি স্যার। ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ। আপনার প্রশ্নটি করার জন্য। এরপর আমি সুযোগ দিব মিস্টার আব্দুল হাফিজ নরসিংদী থেকে আছেন। আপনার প্রশ্নটি উপস্থাপন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি প্লিজ আপনার প্রশ্নটি উপস্থাপন। জি, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি আপনার প্রশ্নটি উপস্থাপন করুন। তো আমার একটা প্রথম বক্তব্য হলো, আসলে আমাদের সাউন্ডটা খুব ছিল, লো ছিল, যে কারণে সময় সাউন্ড শোনা যেত, সময় শোনা যেত না। আবার আলাদা লাগাইছিলাম, স্পিকার লাগাইছিলাম, তাতেও মাঝে মাঝে শোনা যায়, মাঝে মাঝে শোনা যায় না। তাহলে সব মিলে আমার একটা অনুরোধ হলো, আজকের এই আলোচনার ভিত্তিতে একটা ম্যানুয়াল পাঠানো যায় কি প্রশ্নটি করার জন্য সম্ভব কিনা? আমরা আমাদের সংশ্লিষ্ট সকলের উপকার হতো। আপনারা সব জানেন সিএসসিপিরা কিন্তু একটা আন্দোলনে আছে, এটা সবাই জানেন। আজকে কিন্তু সিএসসিপি অংশগ্রহণ করতে খুব কম বিশ্বাস। তো এই জিনিসটা
একটু আপনাদের নলেজে রাখবেন। এটা সম্ভব হলে আমাদেরকে একটা ম্যানুয়াল দিলে সবার উপকার হবে বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা আসলে এটা নিয়ে কাজ করছি এবং অলরেডি ছোট্ট একটা আমরা তৈরি করেছি এবং সেটা তো আমরা আপনাদেরকে মেইলে পাঠাবোই। এছাড়াও 2016 সালের যে সিএসসিপি ম্যানুয়াল প্রিন্ট হবে গভর্নমেন্টের থেকে, সেখানে আমরা এই বিষয়গুলো সবগুলো ইনক্লুড করে দিব। আমি এখন সুযোগ দিব সাখাওয়াত খান, উনিকে অনুরোধ করছি আপনার প্রশ্নটি করার জন্য। সাখাওয়াত খান, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি যে উনি অনলাইনে নেই, তো এখন আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের যদি আর কারো প্রশ্ন থেকে থাকে সেটা চ্যাট বক্সে করার জন্য, অথবা আপনার সরাসরি প্রশ্নও করতে পারেন। আমাদের অথবা যদি আর কোনো প্রশ্ন না থেকে থাকে কারো, সেক্ষেত্রে আমরা আমাদের নেক্সট টপিকে চলে যেতে পারি। হয় যে আমাদের পরবর্তী প্রশ্ন যদি কিছু থেকেও থাকে, আমরা পরবর্তী সেশনের প্রশ্ন উত্তর পর্বে সেগুলোকে ইনক্লুড করে নিব। তো আমরা একটু দ্রুত আগাই, কারণ আমাদের খুব বেশি সময় নেই। তো রিপোর্টের ক্ষেত্রে গিয়েছিলাম কোথা থেকে, আশা করি আপনাদের নিশ্চয়ই মনে আছে। ট্র্যাকার ক্যাপচার থেকে আমরা এই বাম পাশে রিপোর্ট নামে একটি অপশন সেই গিয়েছিলাম। থেকে রিপোর্টে যাওয়ার পরে আমরা আগে যে প্রোগ্রাম সামারি যে লিস্ট যেটা দেখতাম সেটি এবং প্রোগ্রাম স্ট্যাটিস্টিক্স যে অংশটি, সেই অংশগুলো আমাদের আগের মতোই রয়ে গেছে। তো আমরা প্রোগ্রাম সামারিতে গেলে দেখতে পাই যে কোন অর্গানাইজেশনের ক্ষেত্রে করব। তো আমরা সিলেক্ট করার পরে যেই প্রোগ্রামের ক্ষেত্রে করব, ম্যাটার্নাল হেলথ প্রোগ্রামের ক্ষেত্রে, এবং স্টার্ট ডেট এবং এন্ড ডেট এগুলো আগের মতোই, জাস্ট দেখতে একটু আলাদা হয়েছে। 2015 সালের কিছু ডেটা দেখার চেষ্টা করি। 2015 সালের জুন তারিখ থেকে পর্যন্ত এই ক্ষেত্রে ম্যাটার্নাল হেলথ প্রোগ্রামের ক্ষেত্রে আগের চেয়ে আমাদের একটু উন্নতি হয়েছে। যে আগে আমরা এখানে কিন্তু শুধু নাম দেখতে পারতাম এবং নাম দেখে আমরা খুঁজে বের করতে পারতাম না যে ওই মাটা কে, কিন্তু এখন আমাদের কিন্তু ওই নামের পাশাপাশি এমন কিছু ভ্যারিয়েবল দেওয়া আছে যাতে আমরা কিন্তু তাকে আইডেন্টিফাই করতে পারি। এবং নিয়েছে, যেমন পিএনসি 1 নিয়েছে না এনসি 1 নিয়েছে, এই জাতীয় কিছু ইনফরমেশন আমাদের এখানে রয়েছে। যে পিএনসি নিয়ে থাকে তার পিএনসি ঘরে একটি করে এই রয়েছে, সেভাবে আমরা এগুলোকে দেখতে পাই। এরপর আমরা ওই অ্যাকশনের ভিতরে প্রোগ্রাম স্ট্যাটিস্টিক্স। তো প্রোগ্রামে আমরা আগে যেভাবে দেখতাম, প্রোগ্রামের ক্ষেত্রে আমরা 2015 সালের একটি ডেট দিয়েছি। আমি আপনাদের একটু হয়তো আপনার সময় স্বল্পতার জন্য একটু দ্রুত আগাচ্ছি। প্রয়োজন আমরা পরবর্তীতে এই ধরনের একটি সেমিনার আবারও আয়োজন করব। যেহেতু আমাদের সময়ের স্বল্পতা রয়েছে, তাই আমরা একটু আগাচ্ছি। তো প্রোগ্রাম এই সময়ের ভিতরে এনরোলমেন্ট যা আছে তার ভিতরে 50 জন কমপ্লিট করেছে এনরোলমেন্ট স্ট্যাটিস্টিক্সে। যদি ইনকমপ্লিট বা হচ্ছে এই কমিউনিটি ক্লিনিকে যদি কাউকে আলাদা অন্য ধরনের কিছু করা থাকতো তাহলে এটা এখানে থাকতো। এই সময়ের ভিতরে আমি কোনো ইভেন্ট দেখতে পাচ্ছি না। এটা এই কমিউনিটি ক্লিনিকে কোনো ইভেন্টের স্ট্যাটিস্টিক্স আছে কিনা আমার জানা নেই। তো এটাও আমরা অন্য একটি অপশনে গেলে দেখতে পারবো। তো এই উন্নতিটি হয়েছে সেটি হচ্ছে, আগে এখানে শুধুমাত্র আমরা লেখা দেখতে পারতাম, এখানে আমরা লেখার পাশাপাশি কিছু চার্ট, আপকামিং ইভেন্ট এবং ওভারডিউ ইভেন্ট আমরা দেখতে পারি। তো ইভেন্ট আমরা এর আগে দেখতাম হচ্ছে ইন ফিউচার, এবং ওভারডিউ ইভেন্ট বলতে যেটা
ভিজিটের ডেট পার হয়ে গেছে কিন্তু ভিজিট নেওয়া হয়নি। ইভেন্টে গিয়ে আমরা কি যে ম্যাটারনাল প্রোগ্রামের ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা কোনো ওভারডিউ দেখতে পাচ্ছি না। অন্য একটি ক্লিনিকের ক্ষেত্রে দেখে আসি, হয়তোবা এখন যেহেতু সিএসসিপিটা অনেকদিন ডেটা এন্ট্রি করেন ইউনিটি ক্লিনিকে, যার জন্য হয়তোবা আমি প্রোগ্রাম সিলেক্ট করিনি। তো প্রোগ্রামটা প্রতিটা কমিউনিটি ক্লিনিক সিলেক্ট করার পর প্রোগ্রাম সিলেক্ট করে দিতে হবে এবং আমরা সেক্ষেত্রে এখানে দেখতে পারবো যে এই যারা একটি টেস্ট এন্ট্রি করেছিলাম এবং এই টেস্ট কয়জন এখানে আসছে এবং তাদের ভিতর থেকে স্পেসিফিক কাউকে খুঁজে বের করতে হলে এখানে প্রতিটা ঘরেই সার্চ বক্স রয়েছে, সো যে কোনো ঘরের সার্চ বক্স থেকে আপনি তাকে খুঁজে বের করতে পারেন যে যারা ওভারডিউ হয়ে গেছে। অনলি মার্ক ফলো আপ। তো কোনো কোনো রোগীকে যদি আপনি স্পেশাল ফলো আপে রাখতে চান তাহলে সেই রোগীর ড্যাশবোর্ডে দেখবেন একটি মার্ক ছিল, যে মার্কটা ছিল হচ্ছে ড্যাশবোর্ডের মার্ক ফর ফলো আপ অপশন। আমি হয়তো পরবর্তীতে অন্য এক সময় গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো সেটিতে ক্লিক করা থাকে তাহলে শুধুমাত্র যাদেরকে ফলো আপ করার জন্য মার্ক করা আছে তাদের ইনফরমেশন দেখতে চাইলে আপনি এখানে ক্লিক করলে শুধু তাদেরটা দেখতে পারেন। যেমন এখন ফলো আপ ক্লিক করে দিলে কাউকে দেখা যাবে না, কারণ মার্ক ফলো আপ করা নেই। আমি একে গিয়ে মার্ক ফলো আপ করে আসি। এইখানে মার্ক ফলো আপ মার্ক আমি ক্লিক করে দিলাম। মার্ক ফলো আপ গুলোকে দেখাও আমাকে ম্যাটারনাল হেলথ প্রোগ্রাম থেকে। এই যে মার্ক ফলো আপ হিসাবে সেভ দেওয়া দরকার ছিল, হয়তো মার্ক ফলো আপ হিসেবে আমাদের সেভ দেওয়া দরকার ছিল। যেটা হচ্ছে যে মার্ক আমি ফলো আপের জন্য তাকে মার্ক করব, তখন অনলি ফলো আপ গুলো আমার এখানে হবে। আমি একটু আবার আসি। না একসাথে আছে। আচ্ছা, মার্ক ফলো আপটা হয়তো বা লোড হতে কিছুটা সময় প্রয়োজন হবে, আমরা পরবর্তী অংশে চলে যাই। তো আমাদের এই অপশনে যে জিনিসগুলো ছিল আমি মোটামুটি কভার করার চেষ্টা করেছি, তারপরও হয়তো কিছু কিছু জিনিস বাদ থেকে গেছে, সেগুলো আমরা পরবর্তীতে আপনাদের আলোচনা করে জানিয়ে দেব। এটি সম্পর্কে আপনারা জানতে চাচ্ছিলেন, এই যে রিপোর্ট আমরা দিচ্ছি এখানে অটোমেটিক কি জেনারেট করতে পারি সেই অংশটাতে চলে যায়। এটা হবে অ্যাপ থেকে ইভেন্ট ভিজুয়ালাইজার। ওকে, থেকে ইভেন্ট রিপোর্ট অথবা অ্যাপ থেকে ভিজুয়ালাইজার, দুটি অপশন থেকে আপনারা দেখতে পারবেন। আমরা অ্যাপ থেকে ইভেন্ট রিপোর্ট দিয়ে যাচ্ছি প্রথমে শুরুর জন্য। তো আপনারা পিভট টেবিলে দেখে থাকেন এখানে একই জিনিস খুব ইভেন্ট আপনারা ইভেন্ট রিপোর্ট আপনারা দেখতে পারবেন। ইভেন্ট রিপোর্টের উপরে দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে অ্যাগ্রিগেটেড রিপোর্ট, একটি হচ্ছে ইন্ডিভিজুয়াল। ইভেন্টে গেলে আপনি ওই প্রত্যেকটা ডেটাকে আপনি টেবুলার হিসেবে পেতে পারেন অথবা প্রতিটা বাচ্চার ডেটাকে টেবুলার হিসেবে পেতে পারেন। আর অ্যাগ্রিগেটেড ভ্যালুতে গেলে আপনারা অ্যাগ্রিগেটেড নাম্বারগুলো পাবেন, কতজন হলো। তো আমরা একটু চলে যাওয়ার চেষ্টা করি। আমরা এই ম্যাটারনাল হেলথ প্রোগ্রাম সিলেক্ট করলাম এবং হেলথ প্রোগ্রাম সিলেক্ট করে আমরা এটা চাইব হয়তো মা পিএনসি পেয়েছেন 28 ঘন্টার ভিতরে, এবং অর্গানে তো আমরা এখানে দিয়ে দিচ্ছি ঢাকা ডিভিশন, টোটাল ঢাকা ডিভিশনের জন্যই হয়তো বা দেখতে চাই, অথবা আমি দুমাত্র নেত্রকোনা ডিস্ট্রিক্ট দিয়ে দিচ্ছি করব। তখন আপনারা দেখেন যেখানে ইয়েস বলেছে মার্চেন এবং
এই আমাদের একটি ক্লিক করার জায়গা ছিল, ইয়েস অথবা না। তো ইয়েস এবং নট এই ডেটাটি রয়েছে, এর সাথে টোটাল অপশনটিও রয়েছে। সুতরাং কিভাবে আমরা যদি চাইল্ড হেলথের কথা বলছিলেন, আমি চাইল্ড হেলথেই চলে যাই আরেকটি দেখানোর জন্য। তো ক্ষেত্রে আমরা যেতে চাই যেমন আইএমসিআই যে ডিজিজগুলো যেগুলো ছিলেন যে এই ধরনের কোনো রিপোর্ট জেনারেট করা যায় কিনা, যায় সেটা যায়। যেমন রোগগুলো আমরা সে এই অল্প রোগ দিয়ে দিলাম, দিয়ে হবে এই রিপোর্টটাকে যদি আমি আপডেট দিই, এখানে একটু কমপ্লিকেসি আছে, যেটা হচ্ছে অনেকগুলো রোগ দিলে সেই রোগগুলোর ভিতরের কমপ্লিকেশন। অনেক সময় দরকার হয় যেসব বাচ্চা ডায়রিয়াতে আক্রান্ত তার আবার ইয়ার প্রবলেমে আক্রান্ত এমনের বাচ্চা, তাই না? তো ডাইএস, ইয়ার প্রবলেম ইয়েস, চাইল্ড ইনজুরি ইয়েস, এই ধরনের রিপোর্ট প্রয়োজন হয়। যদি না হয় তখন আমি এখানে রিমুভ করে দিতে পারি। আমার যদি প্রয়োজন হয় যে না আমি শুধুমাত্র কজন আক্রান্ত সেটা দেখতে চাই, তখন আমি সেই আপডেট দিলে ম্যালেরিয়া কজন আক্রান্ত সেই রিপোর্টটা আমি গত 12 মাসেরটা পেয়ে যাচ্ছি। সুতরাং যে কোয়েরিটা ছিল যে এটা দিয়ে আমরা তৈরি করতে পারি কিনা এই ধরনের রিপোর্ট, এগুলো এখন খুব ইজি, আপনি আপনার মতো করে তৈরি করতে পারেন। আপনি এ ধরনের কিছু জানতে চাইতে পারেন যে যেসব বাচ্চার বার্থ ওয়েট, সকল বাচ্চার বার্থ ওয়েট লো বার্থ ওয়েট নিয়ে জন্মগ্রহণ করেছে, তার কয়জন ফিভার ম্যালেরিয়াতে আক্রান্ত হয়েছে, এটি আমি আপডেট দিই, তখন আমাকে দেখাচ্ছে যে ফিভার ম্যালেরিয়া এবং লো বার্থ ওয়েটও ছিল এমন বাচ্চা আমার ফেব্রুয়ারি মাসে একটা পাওয়া গিয়েছে। তারা অনেক ক্ষেত্রে জানতে চান যে এই অন্য কোনো ডিজিজের কোনো রিলেশনশিপ রয়েছে কিনা, সেই ধরনের ইনফরমেশনও আপনারা পেতে পারেন। তো এতে লো বার্থ ওয়েট নয়, আমার পেটের কয়জন আমরা সেটাও দেখতে পাই। তখন আমরা তাহলে বুঝতে পারলাম যে বার্থ ওয়েটের সে আসলে ফিভার ম্যালেরিয়ার তেমন কোনো সম্পর্ক নেই, কারণ আমরা দেখছি যে নর্মাল বার্থ ওয়েটের মানুষই ফিভার ম্যালেরিয়াতে বেশি আক্রান্ত হয়েছে। লো বার্থ ওয়েটের বাচ্চারা ফিভার ম্যালেরিয়া, লো বার্থ ওয়েটের বাচ্চাই হয়তো অল্প, তার ভিতরে ম্যালেরিয়াতে আক্রান্ত হওয়ার হার কম। সুতরাং বুঝতে পারছি যে নর্মাল বার্থের সাথে আসলে ফিভার ম্যালেরিয়ার সম্পর্ক নেই, কিন্তু কোনো কোনো রোগের ক্ষেত্রে আমরা এটাও পেয়ে যাবো যে বার্থ ওয়েটের সাথে তার সম্পর্ক রয়েছে। অথবা আমাদের নিউট্রিশনের যে ইন্ডিকেটরগুলো আমরা জানি যে নিউট্রিশন, একটা বাচ্চা নিউট্রিশন অপশন নিউট্রিশনের ক্ষেত্রে যদি তার ঘাটতি থেকে থাকে তাহলে তার অনেক জায়গাতে ঘাটতি হয়ে যায়। এখন এই যে আমরা পেলাম ফেব্রুয়ারি মাসে 8 জন, মার্চ মাসে 11 জন, এপ্রিল মাসে 6 জন, এগুলো দেখতে চাই যে এই 8 জন আবার সাথে এদের অ্যাসোসিয়েশন আছে কিনা, মানে আমি পার্সন টু পার্সন দেখে আরো বড় ধরনের কিছু অ্যানালাইসিস করতে চাই। তখন এই সেম রিপোর্টটি আমরা অ্যাগ্রিগেটেড ভ্যালুতে না দেখে ইভেন্ট থেকে দেখব। আমি অ্যাগ্রিগেটেডে দিয়ে দেবো, তখন আমার দেখাচ্ছে বাচ্চার নাম দেখাবে না, কারণ এই ইনফরমেশনগুলো যেহেতু সবাই দেখবে এখানে নামটা দেখাবে না, কিন্তু রিসার্চের জন্য আমাদের যা প্রয়োজন, আই মিন একটি কমিউনিটি ক্লিনিকের বা একটি এলাকাতে বার্থ নিয়ে যারা জন্মগ্রহণ করেছে তার ভিতরে ফিভার ম্যালেরিয়ার অবস্থা কেমন, এক্ষেত্রে ফিভার ম্যালেরিয়ার সাথে আরো যদি যেমন ক্ষেত্রে আমাদের আসলে সবগুলোকেই নিয়ে আমরা দেখতে পারি, নিউমোনিয়া, আদার ডিজিজ রেফার করা হয়েছে কিনা কাউকে, এই নিয়ে যদি আমি তখন আপডেট দেই, তখন দেখছেন এখানে প্রতিটার জন্য তার অর্গানাইজেশনটি এবং তার কি কি ধরনের রোগ হয়েছিল এই ধরনের ইনফরমেশনগুলো দেখা যাবে। সুতরাং আমরা কিন্তু এখান থেকে অনেক বড় ধরনের কিছু অ্যানালাইসিস নিতে পারবো। তো এই আমরা এখন যেতে চাই যে এই রিপোর্টগুলোই আমরা যে এর পাশাপাশি আমরা এটাকে চার্ট আকারেও দেখতে চাই। তো একবার আপনারা জানেন যে আমরা পিভট টেবিল থেকে চার্টে যাই, গো টু চার্ট অথবা ওপেন দিস চার্ট অ্যাজ টেবিল, এই ধরনের যে কোনো টেবিল অ্যাজ চার্ট, এই ধরনের যে কোনো ভাবে আমরা যেতে পারি, অথবা আমরা হোম থেকে সরাসরি ইভেন্ট ভিজুয়ালাইজার অপশনে যেতে পারি। আসলে আমরা যেটা ভিজুয়ালাইজার দেখে থাকি সেই ডেটা ভিজুয়ালাইজারেরই অ্যানালাইসিস গুলো করা পসিবল।
এছাড়াও আমরা একইভাবে যেটি করতে পারি, এবং এই ক্ষেত্রে কোইয়া ইনডোর পেশেন্ট হসপিটাল যে কোনোটা নিয়ে আমাদের অ্যানালাইসিস করা পসিবল। সকল ধরনের প্রোগ্রামগুলো এখানে থাকা অবস্থায় আমরা চাইল্ড প্রোগ্রাম দেওয়ার পরে একটু আগে দেখলাম বার্থ ইনফরমেশনটা এখন যদি আমরা চাই এবং মাসের জন্য আমরা ডিভিশনের ক্ষেত্রে বরিশাল ডিভিশনের ক্ষেত্রে তখন আমি আপডেট দিই 12 মাসে নন বার্থ ওয়েটে কতটি বাচ্চা জন্মগ্রহণ করেছে, কতটি বাচ্চার ডেট দেওয়া হয়নি এবং কতটি বাচ্চা লো বার্থ ওয়েট নিয়ে জন্মগ্রহণ করেছে। এবং এই ক্ষেত্রে যদি চাই যে না যাদের না দেওয়া হয়েছে তাদেরটা বাদ, যে ইনফরমেশন দেওয়া হয়েছে তার ভিতরে কতজন লো বার্থ ওয়েট এবং কতজন নন বার্থ ওয়েট আমি দেখতে চাই, তখন এটাকে একটা ক্লিক করে দিলে এটা চলে যাবে এবং বাকিটুকু আমরা দেখতে পারবো। আমার ছুটি আপনাদের হেল্প করবে। তো আমরা সময় স্বল্পতার কারণে অনেক বেশি পরিমাণ কমপ্লিকেটেড গুলোকে দেখাতে পারলাম না, খুব সহজে আপনাদেরকে একটা ওভারভিউ দিলাম যাতে কিনা আপনারা এটা নিয়ে দেখে দেখে তারপরে রোল প্লে করতে পারেন, দেখতে পারেন যে কিভাবে করা পসিবল। আপনারা ডাউনলোড করে রাখতে পারেন যেভাবে এক্সেলে অথবা পিডিএফ ফাইল হিসেবে অথবা জেপিজি পিএনজি মানে ইমেজ আকারে ডাউনলোড করে আপনারা সরাসরি প্রেজেন্টেশনে ব্যবহার করতে পারেন। এখানেও ফেভারিট করা যায়। আগে আপনারা যেভাবে অ্যাগ্রিগেটেড ইনফরমেশনগুলো ফেভারিট করতেন, এখানেও এভাবে আপনারা ফেভারিট করে রাখতে পারেন। এই জাতীয় মূলত অপশনগুলো আছে। এছাড়াও এখানে অপশনে গিয়ে আপনারা যেমন ট্রেন্ড লাইন অ্যাড করে দিতে পারেন, ট্রেন্ড লাইন অ্যাড করে বা অন্যান্য যে অপশনগুলো এগুলো আপনারা একটু টেস্ট করতে থাকলে বুঝে যাবেন যে কোথার সাথে কিভাবে হচ্ছে দেখবেন। তো খুব সংক্ষেপে ট্র্যাকার অংশটি এই একটু লেট করে জয়েন করেছিলেন সেজন্য এটা যেতে হবে অ্যাপ থেকে ট্র্যাকার ক্যাপচার। ট্র্যাকার ক্যাপচারে যাওয়ার পরে প্রথমে আমাদেরকে একটি প্রোগ্রাম সিলেক্ট করতে হবে যে আমি কোন প্রোগ্রামে এন্ট্রি করতে চাই। তো আমি যদি চাইল্ড হেলথ এন্ট্রি করতে চাই, সিলেক্ট করার পরে আমাকে খুঁজে দেখতে হবে যে আমি চাচ্ছি আসলে এখানে আছে কিনা। সে যদি না থেকে থাকে তাকে আমাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং এখানে ক্লিক করতে হবে। তো আবার যদি আমি তাকে খুঁজে পেয়ে যাই তখন সরাসরি তাকে ক্লিক করে তার ড্যাশবোর্ডে চলে যেতে হবে। আমাদের একটি তবে টেস্ট এন্ট্রিটা নয়, আমি এখানে আসলে নতুন একজন মাকে আবার এনরোল করেই দেখতে চাই। তো এটারে গেলে আমরা তো এই ফর্মটি ঠিক আপনাদের আগের ফর্মের মতোই, ফর্মের ভেতরে বিভিন্ন অংশে আপনারা পূরণ করে তখন সেভ অ্যান্ড কন্টিনিউ এবং সেভ অ্যান্ড অ্যাড নিউ দুটি বাটন রয়েছে। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন যখন আপনারা পরপর অনেকের ডেটা এন্ট্রি করতে চাচ্ছেন কিন্তু তার ভিজিট ইনফরমেশন পূরণ করতে যাচ্ছেন না, তখন সেভ অ্যান্ড অ্যাড নিউ ক্লিক করবেন। আর সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন তখন আসলে আপনারা একজনের ইনফরমেশন পূরণ করার পরে তারই ভিজিট ইনফরমেশন পূরণ করবেন। এক্ষেত্রে জেনারেটেড আইডেন্টিফায়ারটা আপনাদের দেওয়ার প্রয়োজন নেই। খুব খেয়াল রাখবেন এলএমপি ডেটটা চেঞ্জ রানা এলএমপি ডেটটাকেই পূরণ করে দিবেন। আগের মতোই সবগুলি অপশন পূরণ করে মাদার লিখি ফিমেল দিয়ে, আর এই ক্ষেত্রে আমি আগের বারের চেয়ে একটু আলাদা করে ডাইরেক্ট বয়স বসিয়ে দিলাম। বয়স বসিয়ে অটোমেটিক্যালি সেই সময়টা চলে আসবে। তো মানে ঠিক অতদিন আগের অংশটিকে চলে আসবে এবং তারপরে বাকি অংশগুলি আমরা পূরণ করে কন্টিনিউ যাব। সেভেন যাওয়ার পরে আমরা আসলে ড্যাশবোর্ডটি দেখতে পারবো। তো আমাদের ড্যাশবোর্ডে অল্প চেঞ্জ রয়েছে, যেমন তার পুরো প্রোফাইলটাই ডান পাশে দেখা যায় এবং তার ভিজিট ইনফরমেশন গুলো থাকে বাম পাশে, এবং এরপরে তার ভিজিট ডেট দিয়ে অবশ্যই ডেট নাও হতে পারে, ভিজিট ডেটটি সে যেই দিন ভিজিট করেছে সেই দিনের ডেটটি হবে এবং তার বাকি ইনফরমেশন গুলো পূরণ করে আমরা কমপ্লিট করব। খেয়াল রাখবেন একদিনের ভিজিটে একজন এএনসি পিএনসি অথবা ডেলিভারি যে কোনো একটি ইনফরমেশন পূরণ করবে। একই ডেটে পিএনসি এবং ডেলিভারি ইনফরমেশন দুটি যদি পূরণ করতে হয় তাহলে আলাদা আলাদা করে সার্ভিস দিবেন।
আর যদি কারোর কোনো অংশ আপনারা ক্লোজ বাটনে ক্লিক করে ক্রসে ক্লিক করে রিমুভ করে ফেলেন, তাহলে অবশ্যই এখানে সেটিংস নামে একটি অপশন রয়েছে একদম উপরে ডান পাশে। সেটিংসে গিয়ে তার শো হাইড ওয়েজেস দিয়ে যেই জিনিসগুলো আপনি দেখতে চান সেই জিনিসগুলোকে অন করে নেবেন। আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমরা এই মুহূর্তে আরো কিছু প্রশ্ন আপনাদের থাকলে সেই প্রশ্নগুলো থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং তারপরে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করব। আমি আমার কলিগ মোহাম্মদুল্লাহকে মুহূর্তে প্রশ্ন উত্তর পর্বে যাওয়ার জন্য অনুরোধ করছি। নাইমুল মিফতাহ, আপনার চমৎকার প্রশ্নের জন্য। এখন আমরা এদের কাছ থেকে প্রশ্ন নিব কিছু। আমি শুরুতেই সুযোগ দিতে যাচ্ছি মিস্টার জুবায়ের হোসেন, আপনি আপনার প্রশ্নটি উপস্থাপন করুন। ভাই মোহাম্মদুল্লাহ, আপনাকে ধন্যবাদ আজকের এই সুন্দর একটা সেমিনারের জন্য। আসলে আমার কাছে যে জিনিসটা প্রথমে মনে হয় যে চমৎকার একটা ভার্সান এবং আমাদের গত ভার্সানে যে লিমিটেশন গুলি ছিল আমরা মোটামুটি ওভারকাম করতে সক্ষম হয়েছি এখানে, এবং আমি ছিলাম আপনাদের সাথে সকাল থেকে। আমার মনে হয় আমরা যদি আপনাদের এই বক্তব্যগুলোকেই একটা ম্যানুয়াল আকারে তাদের কাছে এই মুহূর্তে দিতে পারি, তাহলে যে জিনিসগুলো আপনারা আমাদেরকে শেখালেন বা দেখালেন আমাদের ধরে রাখতে সুবিধা হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে, এটা দেওয়া সম্ভব কিনা এই ম্যানুয়ালটা ছোট করে এখন। আরেকটা যে ডিভিশনের ক্ষেত্রে আমরা সবসময় একটা প্রপোজাল দিয়েছিলাম, ডিভিশন যেন মনিটরিং এবং সুপারভিশনে একটা ভালো রোল প্লে করতে পারে। এই আসলে আপনাদের সিদ্ধান্ত কি, বা এই ক্ষেত্রে আমরা কতটুকু সেখানে কাজ করতে পারবো? যেমন মধ্যে আমি লক্ষ্য করেছি আমাদের ডিভিশন যে পাসওয়ার্ড এবং যে আইডি ছিল এটা দিয়ে যখনই আমরা লগ ইন করার চেষ্টা করতেছি আমরা দেখছি যে ঢাকা ডিভিশন চলে আসছে হচ্ছে। এটা আমি জানি না, আমি সকাল থেকেই কিন্তু কোনো মনিটরিং এর জন্য বা ডাটা অ্যানালাইসিসের জন্য হতে পারি না। এই প্রবলেমটা কি সলভ করা সম্ভব কিনা এটা দেখে। আর ওভারঅল খুব চমৎকার ছিল এবং সবাই খুব পার্টিসিপেটরি ছিল। আমি আবারও ধন্যবাদ জানাই এবং স্যারকে, আজাদ স্যারকেও ধন্যবাদ জানাই যে স্যারের মাধ্যমে এবং আপনাদের সহযোগিতায় আমরা একটা চমৎকার পদ্ধতি অবলম্বন করে এই ধরনের সেমিনারগুলো আগামীতে আমরা বেশি অ্যারেঞ্জ করতে পারবো এবং অনেক ফলপ্রসূ হবে বলে আমি মনে করি। জি, ধন্যবাদ সবাই। ধন্যবাদ। আসলে আগে বলেছি যে আমরা একটি শর্ট ম্যানুয়াল তৈরি করেছি, তো সফটওয়্যারের আরো 2-1টি বিষয় আপডেট হতে পারে নেক্সট 2-3 দিনে। আমরা আশা করছি নেক্সট সপ্তাহে আমরা এটাকে সার্কুলেট করতে পারবো। আর এছাড়াও এই বছরের যেটা সিএসসিবি ম্যানুয়াল প্রিন্ট হবে সেখানে সবগুলি অংশই দিতে পারবো, পুরোপুরি ডকুমেন্টেশন আপনাদের হাতে তুলে দিতে পারবো। আর ডিভিশনের আইডির কথা যেটি বললেন যে হ্যাঁ, আমরা ইতিপূর্বে খেয়াল করেছি ডিভিশন আসলে একটা সময় প্রচুর পরিমাণ রিলেটেড অবস্থায় ছিল মনিটরিং এর দিক দিয়ে। তো আমরা আস্তে আস্তে আপনাদের ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য আপনারা জানেন যে 2বার আমরা ঢাকাতে জিআইজেড, ইউনিসেফ এবং আইসিডিবি এবং এমআইএস আমরা সবাই একসাথে 2 রাউন্ড ট্রেনিং আমরা আয়োজন করেছি এবং সামনে আরো করবো আমরা। আর ইউজার রোলের যে প্রশ্নগুলো আসলো যে আপনারা কিছু অংশ দেখতে পাচ্ছেন কিছু অংশ দেখতে পাচ্ছেন না, এই অংশগুলো আসলে আমরা 7টি সার্ভার একসাথে মার্চ করার পরে যারা ঠিক ডিভিশন লেভেলে ছিলেন, মানে একটি অংশের টপ পজিশন, সেখানে কিছু প্রবলেম আমরা এখনো দেখতে পাচ্ছি। তো প্রবলেমগুলো আমরা আশা করি এই সপ্তাহের ভেতরে সমাধান করে দিতে পারবো। এবং ডিভিশন থেকে আপনাদেরকে আমরা এই ব্যাপারে আমাদের যে সিদ্ধান্ত সেটা হচ্ছে আপনারা এটা এন্ট্রি করতে পারবেন না, তবে আপনারা দেখতে এবং মনিটরিং করতে পারবেন সবগুলোই। ইভেন্ট রেকর্ড, ইভেন্ট ভিজুয়ালাইজার, এই জাতীয় অংশগুলি আপনাদের জন্য সবসময় ওপেন থাকবে। ডেটা এন্ট্রির ক্ষেত্রে আপনারা মায়ের নাম দেখতে, মানে হচ্ছে মায়ের প্রোফাইল দেখতে পারবেন, কিন্তু আপনারা হচ্ছে ডেটা এন্ট্রি করতে পারবেন না। আপনাদেরকে প্রোগ্রাম সবগুলি নাম, সব তার কি কি ভিজিট হয়েছে, ভিজিটের তথ্যগুলো দেখতে হবে। ধন্যবাদ। এবং প্রশ্নের জন্য এখন আমি অনুরোধ করব ফারুক আহমেদ ওনার প্রশ্নটি করার জন্য। আমি এখন ফারুক আহমেদ ওনাকে রিকোয়েস্ট করছি। ফারুক আহমেদ, আসসালামু আলাইকুম, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনারা শুনতে পাচ্ছেন, আপনি আপনার প্রশ্নটি করুন। এইমাত্র আমি সকাল থেকে শুনতেছি আপনাদের প্রোগ্রাম, শুরু থেকে, সকাল থেকে না, এইমাত্র একটা কমিউনিটি, আমি উপজেলা হেলথ কমপ্লেক্সের স্ট্যাটিস্টিশিয়ান নওগাঁ সাপাহারে। তো আমি এইমাত্র একটা কমিউনিটি ক্লিনিকে দিয়ে আপনার লগ ইন করলাম।
এখানে অ্যাপসের মধ্যে আপনার ক্যাপচার অপশন কিংবা ব্রাউজার ক্যাশনার এগুলো তো আমি কিছু পাচ্ছি না দেখতে। দেওয়া হয় নাই নাকি কি এটা জানতে চাচ্ছি। না, দেওয়া হয়েছে, আমরা টেস্ট করে দেখেছি। আপনি কমিউনিটি ক্লিনিকের আইডিটা একটু বলবেন, আমরা তাহলে ওইটা টেস্ট। জি 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 CC 1010 C100 100 আবার 100 আবার 100 81 এটা আমরা চেক করে দেখছি। আচ্ছা, আমি আরেকটু কাইন্ডলি আরেকটু কথা বলতে চাই। আমি একটু যেহেতু উপজেলা হেলথ কমপ্লেক্সের স্ট্যাটিস্টিশিয়ান, আমি একটু সেন্ট্রাল বিষয়ে কথা বলতে চাই। সেন্ট্রালে আপনার ইভেন্ট ক্যাপচারটা, এর আগেও কয়েকবার মিটিং টিটিংয়ে বলছিলাম যে ইভেন্ট ক্যাপচারটা আলাদাভাবে লগ ইন করা যায় কিনা। কাকি ইউজার নেম পাসওয়ার্ডে অনেকেই মানে মাল্টিপল ইউজার ইউজ করতেছে, সেক্ষেত্রে অনেক প্রবলেম তৈরি হতে পারে, হচ্ছেও। জি, বিষয়টি আমাদের নজরে আছে এবং সেই বিষয় থেকেই কিন্তু আমরা, আপনারা জানেন যে কিছুদিন আগে ইউএইচএফপিও কে আলাদা হচ্ছে ইমেইল অ্যাড্রেস এবং আপনাদেরকে আলাদা ইমেইল অ্যাড্রেস করা হয়েছে এবং পর্যায়ক্রমে সবগুলি সফটওয়্যারে আসলে এরকম করবে। আমাদের অর্গানাইজেশনাল ইমেইল, অর্গানাইজেশনাল ইউজার নেম এবং হচ্ছে আলাদা আলাদা সেকশনের জন্য আলাদা ইউজার নেম করা হবে। আমি আপনাকে বুঝাতে পারলাম ইভেন্ট ক্যাপচার যেটা ইনডোর পেশেন্ট এন্ট্রি করা হয়, সেখানে আমাদের আরো অন্যান্য আপনি সিনিয়র স্টাফ নার্স যেটা ইনডোর থেকে এন্ট্রি করে আর আপনি যেটা এখান থেকে এন্ট্রি করেন, দুইজনের একই ইউজার নেম হওয়া উচিত নয়। হ্যাঁ, আমরা বিষয়টা আমাদের মাথায় আছে এবং এই বিষয় থেকে আসলে আমাদের এখন ইমেল কিন্তু 2টা হয়ে গেছে এবং সামনে সবগুলো বিষয় এভাবে আলাদা হয়ে যাবে যার যার রোল অনুযায়ী। কাইন্ডলি স্যার, আমি যে ইউজার নেমে ঢুকছি ওটা একটু দেখবেন। আমি কিন্তু এই নতুন অ্যাপগুলো পাই নাই। জি, অবশ্যই। করার জন্য আমি অনুরোধ করব কে ওনার প্রশ্নটি করার জন্য। আপনি অনুরোধ করছি আপনার প্রশ্নটি করার জন্য। আচ্ছা, আমার হচ্ছে উনি তো আমরা আজকের মতো আমাদের প্রশ্নের আমি তো আমাদের আব্দুল খালিক সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি জি, আপনি এখন স্যার আমি বসে আছি কিন্তু দেখতে পাচ্ছি না আপনাকে, শুধু এই যে বিষয়গুলো দেখাচ্ছেন সেগুলোই হ্যালো। আমি তো বুঝতে পারি আমার এই তো আমি এই মুহূর্তে আমরা মনে হয় শেষ পর্যায়ে চলে এসেছি। 2টা বাজতে আর 1 মিনিট মাত্র বাকি আছে। আমি সবার কে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি ফাতেমা উদ্দিন, কারণ আমার ল্যাপটপটি হঠাৎ করেই কাজ করা বন্ধ করে দিয়েছিল। সেই মুহূর্ত থেকে আমি তার ল্যাপটপ ইউজ করে যাচ্ছি এবং সফটওয়্যার কনভার্সনের ভিতরে উনি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কনভার্সনের প্রায় পুরো অংশটাতে উনি আমাদের সাথে ছিলেন, এছাড়াও কন্টিনিউয়াস সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আর আমাদের সাথে যারা ছিলেন মোহাম্মদুল্লাহ এবং ভরত, আপনারা জানেন যে একজন ইন্টারন্যাশনাল কনসালটেন্ট, অনেকে জেনে থাকবেন ইন্টারন্যাশনাল কনসালটেন্ট এসে তিনি হচ্ছে কনভার্সনের কাজে আমাদেরকে হেল্প করেছেন। এছাড়াও ডিআইজের টিম, ইউসেফ, আইসিডিআরবি, এমআইএস, সর্বোপরি এমআইএস যারা এবং আপনারা যারা ফিল্ড লেভেলে কাজ করে যাচ্ছেন, সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এবং আমার মনে হয় প্রোগ্রাম মডারেটর হিসেবে মোহাম্মদুল্লাহ প্রোগ্রামকে শেষ করবেন।
সবাইকে ধন্যবাদ এই দিন থাকার জন্য আজকে সেমিনারে। আমি অনুরোধ করব ফাতেমা উদ্দিন ওনার রাখার জন্য সাথে কিছু ব্যবসা করতে যাচ্ছেন। সবাই ভালো আছেন আই হোপ। স্যার আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা অতি শর্ট নোটিসে চলে এসেছেন। আমরা কালকে রাতে আপনাদেরকে জানিয়েছি, আপনারা আজকে অ্যাটেন্ড করেছেন, এই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদের অনেকগুলো কোশ্চেন ছিল যেটা গ্রাজুয়ালি হচ্ছে। আমরা এর ভিতরে আপনাদের সবাইকে এই নতুন ভার্সনের ম্যানুয়াল পাঠিয়ে দিব ইনশাআল্লাহ, সাথে একটা অডিও ভিডিও রেকর্ডও পাঠিয়ে দিব। এইরকম প্রোগ্রাম আমাদের আরও হবে। আমরা আপনারা পরবর্তীতে আপনাদের এই ট্রেনিংটা সিএডি বা অন্যদেরকে দিতে পারবেন এবং আরও বেশি হবে। তো আমরা আসলে শুধু আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আশা করব পরবর্তী আবার প্রোগ্রাম হলে তখন আসবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি নাল মিফতা এবং মোহাম্মদুল্লাহকে, যারা এখানে ছিলেন তাদেরকে, সরি হান্নান ভাইয়া এবং ভারতকে। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। ডেফিনেটলি আমরা ধন্যবাদ জানাবো হচ্ছে এহিনকে, ই হেলথ নেটওয়ার্কে, আমাদেরকে এই স্লটটা দিয়েছে আপনাদের সাথে কথা বলার জন্য, এরকম ট্রেনিং অর্গানাইজেশন করার জন্য। ডেফিনেটলি প্রফেসর আজাদ স্যার আমাদের মাথার উপরে ছিলেন বলে আমরা করতে পেরেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে আসলে লাঞ্চটা দেরি করে দেওয়ার জন্য আমরা সরি। তো আপনার লাঞ্চটা ভালো মতো করবেন। হ্যাঁ বা ভাইয়ারা ভালো থাকে সবাই। কিন্তু আপনাদেরকে আমিও আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই অনলাইন সেমিনারে অংশগ্রহণ করার জন্য। আনন্দের সহিত জানাতে যাচ্ছি যে আমাদের এই আজকের অনলাইন সেমিনারে টোটাল 81 পার্টিসিপেন্ট জয়েন করেছেন। এটাকে আমরা একটা সাফল্য হিসেবে ধরে নিতে পারি এবং ভবিষ্যতে আমরা আরো ভালোভাবে এই সেমিনার অর্গানাইজ করার চেষ্টা করব এবং আমরা তো যে আপনারাও আপনাদের কর্মব্যস্ততা আছে এই সেমিনারে জয়েন করেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আমরা অতি সত্বর এই ম্যানুয়াল তৈরি করছি, এই ম্যানুয়ালগুলি আমরা সার্কুলেট করে দিব। তো শুভকামনা, সবাইকে শুভকামনা রেখে আজকের মতো আমরা এই সেশন ক্লোজ করছি। ধন্যবাদ সবাইকে।